যে এগ্রিকালচারে আসা উচিত, কেন আসা উচিত? একজন ট্যাক্সি গাই, প্রথম কথা হচ্ছে উনি এগ্রিতে কনভার্ট আমি হয়েছেন। আমার এই পথটা সহজ ছিল না, বা সহজ পথটা হয়তো আমি চুজ করিনি। তো আমার মনে হয়েছে যে একটা মানুষ তার যদি 4টা বা 5টা পোশাক থাকে, সে একটা লম্বা সময় পার করতে পারে, বা তার ভাড়া বাসা না থাকলেও সে তার বাসা নাই, সে ভাড়া বাসায় থাকতে পারে, বা তার জমি নাই, সে ভাড়া বাসায় থাকতে পারে, তার বাহন নাই, সে হেঁটেও চলতে পারে। কিন্তু একটা মানুষকে আপনি 3 দিন না খাওয়ায় রাখেন, সেই মানুষটা অসুস্থ হয়ে যাবে। 10 দিন না খাওয়ায় রাখেন, আল্লাহ চাইলে সে মারাও যেতে পারে। আমার মনে হয়েছে যে আমার সাবজেক্ট ছিল ফাইন্যান্স, তো আমি মনে করেছিলাম ফাইন্যান্স যেহেতু আমি পড়েছি, তো এগ্রিকালচার ফাইন্যান্স যদি আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, তো আমার মনে হয় সেটা বেশি ফলপ্রসূ হয়। এবং আমার মনে হয়েছে যে আমি যদি খাদ্য নিয়ে ব্যবসাটা করতে পারি, আমাদের দেশে অনেকই অভুক্ত আছে, আর সেই তুলনায় আমাদের দেশে পুষ্টির চাহিদাও প্রচুর, কিন্তু আমরা সেভাবে পুষ্টির যোগান দিতে পারছি না। আমার মনে হয়েছে আমি খাদ্য নিয়ে ব্যবসা করি, এবং সেই ব্যবসাটা হোক অর্গানিক, হোক স্বাস্থ্যসম্মত, বা মানুষের সহজলভ্য। এই ধারাবাহিকতায় আমি যখন আমার আইটি কোম্পানিতে দেখলাম যে বিশ্বের বিভিন্ন দেশে তারা যারা এগ্রিকালচারিস্ট বা ফার্মার, তারা হচ্ছে আইটি ডিরেক্টর। ওই ভাই একজন একটা কথা বললো যে উনি হচ্ছে এখানে বসে তার সেচ কন্ট্রোল করতে পারে। এটা হচ্ছে মডার্ন এগ্রিকালচারের একটা অংশ। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমি এই পথে হাঁটতে চেয়েছি বা হাঁটতেছি। আমি চেয়েছি মানে উন্নত প্রযুক্তির সাথে আপনি আপনি আম খেতে পছন্দ করেন, আপনি ঢাকায় বসে আছেন, আমি আপনার আমার আমকে আপনার দরজায় পৌঁছে দেব। আমার যে প্রতিযোগী সে হোক ওই লাস্ট, কারণ হচ্ছে আমি তাকে বুঝাবো আমার আম কেন ভালো। আমি এটা বলবো না ওনারা যে আমার এই পণ্যের মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে। আমি এখানে অর্গানিক ভাবে তৈরি করেছি, আমার যেখানে ফার্টিলাইজার ছিল অর্গানিক, আমি এখানে যোগ দিয়েছি, জৈব কীটনাশক দিয়েছি। আমার জাত ছিল হেয়ারলুমের জাত না, আমার জাত হচ্ছে জাত, জেনেটিক্যালি মডিফাই জাত না। তো আমি, কারণ আপনি যখন জিএম ক্রপ গ্রহণ করবেন, আপনার ক্যান্সার হওয়ার প্রতি একটা সম্ভাবনা থাকে। আপনি যখন হেয়ারলুম জিনিস আপনি কি করবেন, আপনার হয়তো হাইব্রিডাইজেশনের ফলে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, কিন্তু এখনো উন্নত বিশ্ব, বিশেষ করে আমেরিকা, তারা এখনো হেয়ারলুমের জাতের দিকে এখনো তাদের ভোক্তাকে প্রভাবিত করে যে আপনারা হেয়ারলুম জাত গ্রহণ করুন, হাইব্রিড জাত প্রত্যাহার করুন। তো আমি মূলত এই কাজগুলি করে থাকি। আমি আমার বেশ প্রায় 450 মতো আমের প্রজাতি রয়েছে। আমি থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, আমেরিকা, ফ্লোরিডা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, এইদিকে হচ্ছে শ্রীলঙ্কা, মায়ানমার, মিশর, এখান থেকে বিশ্বের বিভিন্ন বিভিন্ন সেরা সেরা জাত নিয়েছি। এবং সব জাতগুলি যে আমি এনেছি, এখানে নানা প্রতিবন্ধকতা আমার শিকার হতে হয়েছে। সব জাত বাংলাদেশের জলবায়ুতে ভালোও করে না, তবে আমি চেষ্টা করেছি এই জাতগুলিকে বাংলাদেশে অ্যাডাপ্টেবিলিটি আনার জন্য। এবং এই অ্যাডাপ্টেবিলিটি আনাও যায় না, কারণ হচ্ছে আমাদের দেশের যে মাটি, আপনারা হয়তো জানবেন প্রায় 16-17 রকমের মাটি আছে আমাদের সারা বাংলাদেশে। তো আমরা কিছুকে বলি স্যালাইন ওয়াটার, যেমন বঙ্গোপসাগর এরিয়ার মাটিকে বলা হয় স্যালাইন ওয়াটার। তো এই মাটিগুলিতে আম চাষের জন্য তুলনামূলক ভালো না। আর তারপরে দেখা যাচ্ছে এই গাজীপুর বা বরেন্দ্র অঞ্চলে যে মাটিগুলো, পিএইচ থেকে 3.5 থেকে 5.5 এর মধ্যে, এই জায়গায় আম চাষগুলো তুলনামূলক ভালো হয় না। আমাদের চাঁপাইনবাবগঞ্জের অঞ্চলের আম মানে বলা চলে চাঁপাই বা রাজশাহী হচ্ছে আমের আতুর্য। নিঃসন্দেহে আমি এই অঞ্চলের চাষিদের বা কৃষকদের সম্মানের সাথে বলতে চাই, তারা আমাদের বাংলাদেশে আম যে উৎপাদন হয় তার এটার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি তাদের ধন্যবাদ জানাই তাদের এই মহান অবদানের জন্য। 1974 সালে বাংলাদেশ আম রপ্তানিতে সারা বিশ্বে 3য় স্থান ছিল, এখন আমরা 10-এর মধ্যে নাই। আমাদের এই জায়গাটা দখল করে নিয়েছে চীন আর ইন্ডিয়া। ইন্ডিয়ায় এমন ফার্মার আছে যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার এক বন্ধু, ওর শুধুমাত্র 10-এর বাগানই হচ্ছে 1400 একর। এমন অনেক ফার্মার যেটার নাম হচ্ছে বহুগুলানি। এই জাতটা খুব বিখ্যাত একটা আম। তো কারণ হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক ক্রিয়া। আমাদের বাংলাদেশে প্রায় 500 ভ্যারাইটির মতো আম রয়েছে। আপনি আমাদের নিজস্ব আম হচ্ছে কালীভোগ, মহানন্দা, গৌরমতি, ফকুলবেল, ফজলি, হিমসাগর,
এই আমগুলির মতো দামি দামি আম। সেই সাথে আপনারা জানেন যে আপনি যদি, আমি একটু বলতে চাই যে আপনি দেখবেন মাওলানা ভাসানীর একটা কথা আছে যে আসাম মুর্শিদাবাদ যদি বাংলার অন্তর্ভুক্ত না হয় তাহলে বাংলাদেশ পরিপূর্ণতা পায় না। তো আপনারা জানবেন এইগুলো আমাদের বাংলাদেশের অংশ ছিল। এই অঞ্চলে যে আমগুলি পাওয়া যায় সেগুলো আমাদের বাংলাদেশের নিজস্ব জাত। আপনি একটা জনবসতি বা স্বজনরা যারা ছিল তাদের সহায়তায় আমি ওখান থেকে বীজ কালেক্ট করেছি, সেগুলি এনে আমি বাংলাদেশে করি, যেমন ল্যাভেন্ডার, নানা রকম ব্যাসি, রোজমেরি বা থাইম, এই জাতীয় গাছগুলি আমি এখানে করি। আর আমার একটা সাবানের কোম্পানি আছে, অর্গানিক সাবানের কোম্পানি। আমার কাঁচামালগুলি আমারই লাগে, আমার প্রতিষ্ঠানের জন্যই লাগে। আমি চেষ্টা করেছি যে উদ্যোক্তা হতে হলে আমার যে চাহিদা, সেই চাহিদাগুলোর জন্য যেন আমি আরেকজনের দ্বারস্থ না হতে হয়। আমি দেখা গেল একজন কি ফাইন তৈরি করতেছে বা তার কাছে পুদিনার কালেকশন আছে, আমি সঠিক সময়ে যেন তার কাছে পাই। পাওয়ার জন্য কি করা লাগবে? আমার নিজেরই স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এই জন্য আমি নিজে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমার কাঁচামাল আমি আমার উৎপাদিত পণ্য থেকে নিই। আমি এখানে আরেকটা জিনিস করেছি, ভাইদের বলবো একটু কথা বলি, মানে ফাইন্যান্সে পড়ে সে এগ্রিকালচারে কেন আসলো এবং এটার ভবিষ্যৎ কি, এই জন্য কি ছেলেকে পড়াইছি, যে কথাটা ভাই বললো ঠিক সেই ঘটনাই আমার বন্ধুরা তারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিশেষ ক্যাডার বা দেশের গুরুত্বপূর্ণ পোস্টে আছে। তারাও যখন হয় স্কুলে যখন মিলিত হই আমরা, তো দেখা যায় অনেকে হাসে যে এগ্রিকালচারে কেন আসলো, এত ভালো ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও এগ্রিকালচারে কেন আসলো। সমাজে ভাই যে কথাটা বললো, মানে ওনার কথাগুলির সাথে আমার পরিপূর্ণ মিলে গেছে। উনি বললো যে চাই তো মানে আড্ডা দিতে, যেহেতু আমি পুরুষ মানুষ বা আমার একটা সমাজ আছে, আমার আড্ডা দেওয়া লাগে বা বের খাওয়া লাগে, তো সেই মানুষগুলি খুব তাচ্ছিল্যের সাথে বলে যে সে কেন এই সেক্টরে ঢুকলো বা এই এই কিছু হার কি পায় বা কি বুঝে। কিছু কিছু মানুষ তো তাচ্ছিল্য ভাবে এমনও বলে যে পড়ছে ফাইন্যান্সে অথচ এগ্রিকালচার করতে চায়, এগ্রিকালচারিস্ট হতে চায়, বিজ্ঞানী হতে চায়। সে আমি হয়তো বা এখানে সরল ভাবে বললাম, কিন্তু তারা করতে হবে। কিন্তু এইখানে আমার যে এই জিনিসটা আত্মপ্রত্যয় ছিল, সেটা হচ্ছে আমার কথা ছিল যে যাই করুক আমি কি করি সেটা তো আমি জানি। আমি তো কোনো হারাম কাজ করছি না। আজকে দেখুন আমাদের সমাজে অনেক সম্মানিত লোক আছে, কিন্তু তারা হারাম পেশায় যুক্ত। আমি তো হারাম কিছু করি নাই। আমি তো এমন না যে রাস্তায় কারোর কাছ থেকে জোর করে চিন্তাই করে টাকা পয়সা নিয়ে নিছি বা কাউকে গুম করে টাকা নিয়ে নিছি। আমি এগ্রিকালচারে আসছি, এটা তো খারাপ কিছু না, এটা একটা ইবাদত। আপনি বিশ্বাস করবেন, আমি যখন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তো আমি যে কাজটা করেছি, কোন একটা গাছ সমতল কিছু পাবেন না, এখানে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আপনি আজকে বীজ জার্মিনেশন দিলেন, আপনার কালকে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে বীজ জার্মিনেশন দিচ্ছেন, কোনো কারণে গাছের উইল্টিং হয়ে গেল। তো আপনি এই জন্য যে হেরে যাবেন, আবার যে বীজতলায় বীজ বপন করবেন না, এমন কিছু না। স্যার গতকালকে ক্লাসে একটা কথা বলেছিল যে আমি কোকো 17 সালের আগ পর্যন্ত আমি জানতামই না যে কোকোপিট কি বা কোকোপিট কিভাবে ব্যবহার করতে হয়। আমি জার্মানিতে গিয়ে জানতে পারলাম। আপনার এই কাজের জন্য সরকারি কি সুযোগ সুবিধা আর কি থাকলে ভালো হতো, আপনি কি মনে করেন? আমার এই কাজের জন্য যে জিনিসটা মনে হয়েছে, বিশেষ করে আমের ক্ষেত্রে, আমি জানি না এটা কতটুকু সত্য, তবে আমার মনে হয়েছে, কারণ ওইদিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জের প্রচুর আম চাষী, তারা আমার কাছ থেকে শিখে বা আমি তাদের কাছ থেকে শিখি। আমার মনে হয়েছে যখন একটা আমে অ্যানথ্রাকনোজ হয়, তখন একজন অশিক্ষিত কৃষক জানে না যে তার এই আমটা এখানে কালো কেন হচ্ছে। যখন একটা আম গাছের বলতে চাই, আমাদের সরকার তার উপকারের জন্য আসে না। আমাদের এগ্রিকালচার যে ক্যাডারগুলি, আমার তো বন্ধুরা আছে যারা বিশেষ এগ্রিকালচার ক্যাডার, আমার মনে হয়েছে তারা শিখে এইটা যে বঙ্গোপসাগরের গভীরতা সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। সে এইটা শিখে পদ্মা, মেঘনার, যমুনায় কোথায় ইলিশ মাছ আসে, কিন্তু সে এইটা শিখে না যে ইসরায়েলের ওয়াইজম্যান সায়েন্টিস্ট যে সেন্টার, ওয়াইজম্যান সেন্টার, যেখানে বিজ্ঞান কারখানা বলা হয়, সেখানে কি গবেষণা করা হয়, সেটা আমাদের এগ্রিকালচার বন্ধুরা এই জিনিসটা শিখে না। আমার মনে হয়েছে সে এই জিনিসটা শিখে না যে আজকে শ্রীলঙ্কায় কোন 12 মাসি যাত্রা আবিষ্কার হয়েছে, বা আজকে কম্বোডিয়ায় কোন 4 কেজি ওজনের লাল আমটা আবিষ্কার হয়েছে, যার ফলশ্রুতিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এটা রেকর্ড করছে। তো
তো এই জিনিসটা আমার মনে হয়েছে তারা জানে না। তারা জানে কি ঢাকার কত সালে বাংলাদেশের প্রথম রাজধানী ছিল। তো আমি মনে করি যে এই বিসিএস যে এগ্রিকালচার পড়াশোনাগুলি আমি মনে করবো যারা এগ্রিকালচারিস্ট তারা আমাদের দেশের একজন সূর্য সন্তান। এবং আপনি দেখুন তাদেরকে মানে আমাদের সরকারই তাদেরকে বোঝানো হয়েছে যে তুমি যদি না শিখো ঢাকার রাজধানীর বাংলাদেশের রাজধানীর নাম কি তাহলে তোমার বিসিএস হবে চাকরি হবে না। আমি হয়তো কথাটা তাচ্ছিল্যভাবে বললাম, কিন্তু আপনি দেখেন বিসিএস প্রশ্ন যারা দিয়েছেন তারা তো জানেনি। হয়তো এটা আসে না যে ঢাকার রাজধানীর নাম কি, কিন্তু আসে তো যে নামিবিয়া কোন দেশের রাজধানী, সেটা তো আসে। আমি তো বলছি। মাদাগাস্কার রাজধানী কোথায়? হ্যাঁ, তো এই জিনিসগুলি যদি আমরা না সরাই, আমাদের এখানে প্রশ্ন হওয়া উচিত ছিল যে GA3 এই জিবরালিনটা জাপানের কোন ধানের থেকে এই হরমোনটা নেওয়া হয়েছে, কিন্তু সেই কোশ্চেনটা আমাদের এখানে আসে না। আমাদের এখানে কেন আসে না যে সামুদ্রিক শৈবাল থেকে কি কি পুষ্টি উপাদান তৈরি করা যায়। তো আমি বলবো যে আমাদের দেশই না ওই আমলাতান্ত্রিক জটিলতার ফলে তারা চায় না কৃষকদের উন্নতি হোক। প্রথম কথা এটা যে জিনিসটা বলতেছিলাম। তো আমার যে এখন আমাদের রিসোর্স পার্সন